মিনিট অলরেডি 10 মিনিট গন। আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে, ঠিক আছে তোমরা কি এখন ওটা নিয়ে পড়ে আছো? না ম্যাম। হ্যাঁ, আর ওটা নিয়ে সময় নষ্ট করো না, ঠিক যে পর্যন্ত আছে ওই পর্যন্তই ছেড়ে দাও। আমাদের কন্টেন্টে আজকে আছে আমরা নন স্পেসিফিক ইমিউনিটি পড়ছিলাম। আজকে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে নন স্পেসিফিক ইমিউনিটি কাকে বলে, এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখেছিলাম। আর আর কি দেখেছিলাম ভুলে গেছি। আচ্ছা, আর কি দেখেছিলাম? আর তোমরা কিছু দেখিনি, আর কিছু দেখেছি? ও, আর হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স দেখেছি, ঠিক মনে পড়ছে। ফিজিক্যাল ব্যারিয়ার, যে মিউকাস, স্কিন, গিল, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্র্যাক্ট বা বাইল, সেগুলো আমরা হচ্ছে মানে ফিজিক্যাল ব্যারিয়ার যেগুলো ছিল সেগুলো দেখেছিলাম গত ক্লাসে। আর আজকে আমরা দেখব হচ্ছে হিউমোরাল ডিফেন্স মেকানিজম। নন স্পেসিফিক কন্টিনিউ চলছে, নন স্পেসিফিক এর আমরা আজকে দেখব হিউমোরাল ডিফেন্স মেকানিজম কিভাবে কাজ করে। দেখো, হিউমোরাল ফ্যাক্টর বলতে আমরা যেটা বুঝি যে হিউমোরাল হচ্ছে এটা নামটা থেকে যে এগুলো হচ্ছে লিকুইড বা সলুবল কিছু ফ্যাক্টর বা লিকুইড কম্পোনেন্টস যেগুলো হচ্ছে সেরাম অথবা লিম্ফে থাকে। ব্লাড সেরামে যে কিছু ফ্লুইড জাতীয় কিছু কম্পোনেন্ট আছে যেগুলোর ইমিউন প্রোটেকশন প্রপার্টিস আছে, ঠিক আছে। সেই সব ফ্যাক্টর গুলো কি কি বা এদের মেকানিজম গুলো কি, আমরা সেগুলো সম্পর্কে আজকে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। এগুলো কি তাহলে? সলুবল ফ্যাক্টরস, ঠিক আছে, সার্কুলেটস ইন দা বডি ফ্লুইড। ওকে, বডি ফ্লুইড যেমন হচ্ছে কি ব্লাড সেরাম, ঠিক আছে, ব্লাড সেরামের মধ্যে এগুলো হচ্ছে থাকে। তো কি কি কম্পোনেন্ট গুলো আমরা দেখব। দেখো, যে হিউমোরাল ডিফেন্সের যে কম্পোনেন্ট গুলো আছে এগুলোকে তাদের মানে অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে বিভিন্ন এক একটার অ্যাক্টিভিটিস এক এক রকম। তাহলে অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে যদি আমরা দেখি যে গ্রোথ ইনহিবিটরস, তারপর হচ্ছে ইনহিবিটর অফ এনজাইম, দেন আছে লাইসিন এবং আদার্স কিছু কম্পোনেন্ট আছে। এই গ্রোথ ইনহিবিটর একটা ব্রড ক্যাটাগরি, এটার আন্ডারে আবার আমরা কিছু স্পেসিফিক কয়েকটা কম্পোনেন্ট নিয়ে পড়ব, যেমন ট্রান্সফেরিন এবং ইন্টারফেরন এটা নিয়ে পড়ব। তারপর আছে ইনহিবিটর অফ এনজাইম, এখানে আমরা পড়ব প্রোটিয়েজ ইনহিবিটর। দেন লাইসিন, এই লাইসিনের মধ্যে আমরা পড়ব কমপ্লিমেন্ট এবং লাইসোজাইম, এবং আদার্স কিছু আছে যে ইন্টারলিউকিনস, সাইটোকাইনস, এগুলো আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখব। আমরা প্রথমে আসি, তাহলে আমাদের ক্যাটাগরির প্রথমে পড়ছে গ্রোথ ইনহিবিটরস। গ্রোথ, হ্যাঁ, আমরা নামটা থেকে একটু বোঝার চেষ্টা করি। ইনহিবিটরস মানে হচ্ছে কি বাধা দিবে, যে বাধা দেয় সেটা হচ্ছে ইনহিবিটরস। তাহলে গ্রোথ মানে তো আমরা বুঝি, তাহলে গ্রোথটাকে বাধা দিবে। হ্যাঁ, যে এরকম যে কম্পোনেন্ট গুলো আছে, যে দিস সাবস্টেন্স অ্যাক্ট আইদার বাই ডিপ্রাইভিং মাইক্রোঅর্গানিজমস অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস অর বাই ইন্টারফেয়ারিং উইথ দেয়ার মেটাবলিজম। তাহলে এই যে গ্রোথ ইনহিবিটর, এই যে কম্পোনেন্ট গুলো আছে বা এই কম্পোনেন্ট গুলো কি করে, এরা হচ্ছে মাইক্রো অর্গানিজমের গ্রোথকে বাধা দেয়, ঠিক আছে। মাইক্রো অর্গানিজম যাতে গ্রো করতে না পারে বা রেপ্লিকেট করতে না পারে, সার্ভাইভ করতে না পারে, সেই কাজটা সে করে। তাহলে এই বাধা দেওয়াটা বিভিন্ন ভাবে হতে পারে। কিভাবে হতে পারে? যে তার মেটাবলিজমকে ডিস্ট্রয় করে দিতে পারে বা মেটাবলিক ইন্টারফেয়ার করতে পারে। কারণ মেটাবলিজম যদি ইন্টারফেয়ার হয় বা মেটাবলিজম যদি ডিস্ট্রয় হয়, তাহলে কিন্তু একটা অর্গানিজম সার্ভাইভ করতে পারবে না। আবার আছে বাই ডিপ্রাইভিং মাইক্রো অর্গানিজমস অফ এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, যদি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস একটা মাইক্রো অর্গানিজমের গ্রোথের জন্য প্রয়োজন, হ্যাঁ, যদি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস সে না পায়, তাহলে কিন্তু মাইক্রো অর্গানিজমটা গ্রো করতে পারবে না। তাহলে মাইক্রো অর্গানিজমকে কি করবে? ডিপ্রাইভিং মাইক্রো অর্গানিজমকে এসেনশিয়াল যে নিউট্রিয়েন্টস আছে সেটা পেতে দিবে না এই গ্রোথ ইনহিবিটর যে এনজাইম গুলো আছে বা যে কম্পোনেন্ট গুলো আছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? যে গ্রোথ ইনহিবিটর সে কি করবে? মাইক্রো অর্গানিজমের গ্রোথকে বাধা দিবে বিভিন্ন উপায়ে। তাহলে আমরা আরেকটু দেখি যে কিভাবে, আর এটার আরেকটু স্পেসিফিক যদি আমরা না স্পেসিফিক ভাবে পড়ি, তাহলে গ্রোথ ইনহিবিটরের মধ্যে আমরা দুটো কম্পোনেন্ট পড়বো, একটা হচ্ছে ট্রান্সফেরিন
আরেকটা হচ্ছে ইন্টারফেরন। তাহলে ট্রান্সফেরিনটা কি? তার মানে এটা একটা গ্রোথ ইনহিবিটর। সে কি করবে? মাইক্রো অর্গানিজমের গ্রোথকে ইনহিবিট করবে বা বাধা দিবে। তাহলে সে ট্রান্সফেরিন মাইক্রো অর্গানিজমের গ্রোথকে কিভাবে বাধা দিবে বা এটা কি, এর মেকানিজমটা কি, এটা আমরা দেখব। তাহলে এটা সেরাম প্রোটিন, অলরেডি আমরা আগেই জেনেছি যে হিউমোরাল যে ফ্যাক্টর গুলো আছে সবগুলোই কিন্তু সেরামে থাকবে, তাই না? সেরাম প্রোটিন বা এটা হচ্ছে লিকুইড পোর্শন, ফ্লুইড। তাহলে প্রেজেন্ট ইন ভার্টিব্রেটস ইনক্লুডিং ফিশ, সব ভার্টিব্রেটসেই থাকে এবং ফিশেও থাকে। দেখো এটা আমরা কিন্তু নন স্পেসিফিক করছি, হ্যাঁ, নন স্পেসিফিকের সবকিছুই কিন্তু ন্যাচারাল বা বাই বর্ন আমরা এটা পেয়ে থাকি, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তাহলে ট্রান্সফেরিন কিন্তু বাই বর্ন একটা ভার্টিব্রেটদের মধ্যে থেকে আছে বা থাকে, বা ভার্টিব্রেটেড সেলগুলো সেটাকে সিনথেসিস করতে পারে, হ্যাঁ, বাই বর্ন বা ন্যাচারালি এটা ব্লাডে থাকে। তাহলে কি করে যে এটার কাজটা কি, যে হাই বাইন্ডিং ক্যাপাসিটি ফর আয়রন। দেখো যে আয়রনের সাথে এটার বাইন্ড করার ক্যাপাসিটি আছে। এটা একটা সেরাম প্রোটিন, যে ন্যাচারাল প্রোটিন, ন্যাচারালি সেরামের মধ্যে থাকে এবং এটা তৈরি হয় হচ্ছে লিভার থেকে, হ্যাঁ, লিভার থেকে তৈরি হয়, সেরামে থাকে। আর এটা প্রপার্টিসটা কি, যে আয়রনের সাথে বাইন্ড করার ক্যাপাসিটি আছে। তাহলে এখানে আয়রনের সাথে রিলেশনটা কি দেখি আমরা একটু। যে আয়রন কিন্তু যে মাইক্রো অর্গানিজমের বলো বা যে কোনো অর্গানিজমের ডেভেলপমেন্টের জন্য আয়রন প্রয়োজন। আয়রনটা যদি আমরা বলি এটা হচ্ছে কি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, তাই না? যে মাইক্রোনিউট্রিয়েন্টস খুবই ট্রেস এলিমেন্ট যেটা আমরা বলি, যে খুব অল্প পরিমাণে দরকার হয়, কিন্তু লাগবে, না লাগলে অনেক, না থাকলে বিভিন্ন ধরনের কি ডেফিসিয়েন্সি দেখা যায় বা বিভিন্ন ধরনের মানে এটার সাইড ইফেক্ট আছে। যেমন আয়রন যদি না থাকে, যে অ্যানিমিয়া, যেটা অ্যানিমিয়া কিন্তু আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয়, হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সির কারণে। তো আয়রনটা যদিও ট্রেস এলিমেন্ট, খুবই অল্প পরিমাণে দরকার, কিন্তু এটা থাকতে হবে। আরো কিছু ফাংশন আছে, যেমন তোমার ব্রেইন ফাংশন আছে, আর একটা মেইন ফাংশন হচ্ছে তোমার অক্সিজেন। ব্লাডের কিন্তু কি আয়রন থাকে, হিমোগ্লোবিনের সাথে আয়রন। আর হচ্ছে এনার্জি প্রোডাকশন, বিভিন্ন ধরনের যে রিঅ্যাকশন গুলো আছে, এই রিঅ্যাকশন গুলোতে আয়রন প্রয়োজন হয়। তো এই জন্য আমাদের আয়রনের সাথে যে ফাংশনটা, তো শুধুমাত্র যে আমাদের আয়রন দরকার সেটাও না, সব অর্গানিজমে গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য আয়রন দরকার আছে, ঠিক আছে? এসেনশিয়াল গ্রোথ এলিমেন্ট ফর অল অর্গানিজমস। তার মানে কি প্যাথোজেনেরও এলিমেন্ট গ্রোথের জন্য আয়রন প্রয়োজন আছে। তাহলে আমাদের ট্রান্সফেরিন কি করে দেখো, বাই ডিপ্রাইভিং মাইক্রোঅর্গানিজমস অফ দিস এলিমেন্ট, ট্রান্সফেরিন এক্সার্টস এ ব্যাকটেরিওস্ট্যাটিক এন্ড ফাঙ্গিস্ট্যাটিক ইফেক্ট। তার মানে কি, যে এই যে আয়রনটা, এই আয়রনটা ট্রান্সফেরিনের সাথে বাইন্ড হওয়ার কারণে এই আয়রনটা আর মাইক্রো অর্গানিজম পাবে না। মাইক্রো অর্গানিজম যদি আয়রনটা না পায়, তাহলে সে আর তার ডেভেলপমেন্ট করতে পারবে না। তো এটা এভাবে যে ডিপ্রাইভ করছে মাইক্রো অর্গানিজমকে, তার যে এসেনশিয়াল এলিমেন্ট আয়রন লাগবে তার গ্রোথের জন্য, সে আয়রনটাকে তার কাছ থেকে, মানে আয়রনটা যাতে মাইক্রো অর্গানিজমের জন্য অ্যাভেলেবল না হয়, এই কাজটা করে হচ্ছে কি ট্রান্সফেরিন। সে কি করে দেখো, যে আমরা যে হোস্টের বডিতে যে তোমার ডায়েটারি যে আয়রনটা আছে, কারণ আমরা কিন্তু খাবারের সাথে আয়রন খাই, ঠিক আছে? তো সেই আয়রনটা ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়। ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হওয়ার পরে এটা কি হয়, তোমার ইন্টেস্টাইন থেকে যে এই যে ট্রান্সফেরিন, দেখো ট্রান্সফেরিন যে আয়রনটা থাকে, সেই আয়রনটাকে সে ট্রান্সফেরিনের সাথে বাইন্ড হয়ে যায়। বাইন্ড হওয়ার পরে এই আয়রনটা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে কাজ করার দরকার হয়, যেমন তোমার হিমোগ্লোবিনে, ব্লাডে চলে যায়, আবার যেগুলো এক্সেস থাকে সেগুলো হচ্ছে লিভারে জমা হয়ে যায় আয়রন, আবার অন্যান্য যে প্রসেস গুলো আছে সেখানে। কিন্তু এই যে আয়রন যে ট্রান্সপোর্ট, ঠিক আছে, আয়রন অ্যাবজর্পশন হওয়ার পর থেকে আয়রন যে বিভিন্ন অর্গানে যে ট্রান্সপোর্ট হচ্ছে, এই ট্রান্সপোর্টের কাজটা করছে হচ্ছে ট্রান্সফেরিন। ট্রান্সফেরিন কি করে, আয়রন ট্রান্সপোর্ট করে, সে আয়রনকে তার সাথে বাইন্ড করে,
বাইন্ড করার পরে সে বিভিন্ন টিস্যুতে আয়রনটাকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে। তাহলে এই কাজটা কি হচ্ছে, আয়রনটা কিন্তু সবসময় দেখো যে যতক্ষণ সে কোনো টিস্যুতে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রান্সফেরিনের সাথে বাইন্ড হয়ে থাকতেছে। তো এই ট্রান্সফেরিনের সাথে বাইন্ড হয়ে থাকার কারণে মাইক্রো অর্গানিজম, যে আমাদের সেলে যদি কোনো মাইক্রো অর্গানিজম অ্যাটাক করে, সে কিন্তু সহজে এই আয়রনটা ইউজ করতে পারবে না, কারণ কি এর সাথে ট্রান্সফেরিন যুক্ত আছে। তো মাইক্রো অর্গানিজমের জন্য কিন্তু আয়রনটা অ্যাভেলেবল হচ্ছে না, ঠিক আছে। তো এই যে মাইক্রো অর্গানিজমের জন্য অ্যাভেলেবল হচ্ছে না আয়রনটা, যার কারণে মাইক্রো অর্গানিজম তার যে গ্রোথ বা ডেভেলপমেন্ট সেটা বাধাগ্রস্ত হবে এবং আলটিমেটলি মাইক্রো অর্গানিজমটা ডিস্ট্রয় হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ট্রান্সফেরিনের কাজ, বোঝাতে পারছি? ইয়েস ম্যাম। যে মেকানিজমটা আর কি। জি ম্যাম। ওকে ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আমাদের নেক্সট হচ্ছে, আমাকে মনে একটু দ্রুত যেতে হচ্ছে, সরি, যদি না বুঝতে পারো আমাকে জানাই, ঠিক আছে। আমাদের এর পরের কম্পোনেন্ট হচ্ছে ইন্টারফেরন। কারণ সহজ জিনিস, খুব বেশি কঠিন না, আমি চেষ্টা করছি যত সহজভাবে তোমাদের বোঝানো যায়। এরপর আমাদের কম্পোনেন্ট হচ্ছে ইন্টারফেরন। যে এটা আমরা কমনলি বলবো যে হচ্ছে সেরাম প্রোটিন, ঠিক আছে, গ্লাইকোপ্রোটিন, কোথায় রিলিজ ফ্রম ম্যাক্রোফেজ অর লিম্ফোসাইট অথবা টিস্যু, বিভিন্ন ধরনের সেল, টিস্যু সেল থেকে এটা ন্যাচারাল, ঠিক আছে, ন্যাচারালি সিক্রেট হবে। কখন সিক্রেট হবে? ইন রেসপন্স টু ভাইরাল ইনফেকশন, ঠিক আছে, যখন ভাইরাল ইনফেকশন হবে তখন এই ট্রান্সফেরিনটা সেল থেকে অটোমেটিকলি, ইউক্যারিওটিক যে কোনো সেল থেকে অটোমেটিকলি এটা সিক্রেট হবে, ন্যাচারাল প্রসেস এটা একটা। হ্যাঁ, যখন কোনো সেলের সাথে সেলের মধ্যে ভাইরাল ইনফেকশন হবে, সেই সেলটা ওইভাবেই মানে প্ল্যান করা থাকে যে সে ইন্টারফেরন সিক্রেট করবে। এটা গড গিফটেড একটা মেকানিজম। এটা কি করে দেখো, যে এটার মেকানিজমটা আমরা একটু দেখি। যে ইন্টারফেরন কেন বলা হচ্ছে, এটার নামটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা এটা ইন্টারফেরন, বা এটাকে যদি আমরা একটু স্পেসিফিক বলি যে ইন্টারফেয়ার। ইন্টারফেয়ার থেকে ইন্টারফেরন। ইন্টারফেয়ার কি আমরা তো বুঝি যে কারো কোনো কাজে বাধা বা একটু বাগড়া সৃষ্টি করা, তাই না? হ্যাঁ, হস্তক্ষেপ করা। তো এ কি করে, যে ভাইরাল যে রেপ্লিকেশন আছে, ভাইরাল রেপ্লিকেশনে হস্তক্ষেপ করে, ঠিক আছে, যার কারণে এটাকে বলা হচ্ছে ইন্টারফেরন। সরি। তাহলে আমরা কি দেখবো, যে আমরা এটা বুঝে গেছি কি যে ইন্টারফেরন ন্যাচারালি সিক্রেট হবে সেল থেকে। এটা একটা সেরাম প্রোটিন, যখন সেলে কোনো ভাইরাল ইনফেকশন হবে তখন ন্যাচারালি এটা সেল থেকে সিক্রেট হবে। এবার আমরা একটু দেখি যে ইন্টারফেরনের যে মেকানিজমটা। দেখো যে এখানে দুটা সেল মনে করো, এটা একটা হোস্ট সেল, এটা একটা হোস্ট সেল, ঠিক আছে। একটু খেয়াল করো, আমি একটু চিত্র দিয়ে বোঝাচ্ছি। আমরা দুটো হোস্ট সেল পেলাম। এখন আমরা দেখি যে এটা একটা মনে করো একটা ভাইরাস, হ্যাঁ, যে সেলের মধ্যে ভাইরাল ইনফেকশন হলো। ভাইরাল ইনফেকশন হলে কি হবে, ভাইরাস তার কি ডিএনএ বা আরএনএটা সেলের মধ্যে ইনজেক্ট করে দেয়। তারপর দেখো কি হবে, এখানে দুটো কাজ হবে। একটা ভাইরাল পার্টিকেল বা ভাইরাল ডিএনএ বা আরএনএ যখন হোস্ট সেলের মধ্যে যায় তখন কি হয় দেখো, প্রথমে সে কি করে, এখান থেকে সে আবার রেপ্লিকেট করা শুরু করে, তাই না? এক পাশে হচ্ছে রেপ্লিকেট করে, আর আরেকটা কি করে দেখো, যে এই যে নিউক্লিয়াস যে আছে সেলের নিউক্লিয়াস, এই যে ভাইরাল এই সেলের নিউক্লিয়াসের মধ্যে একটা সিগন্যাল জেনারেট করতে পারে। যখন একটা সেলে ভাইরাল অ্যাটাক হবে, এই ইনফরমেশনটা যখন সেলের নিউক্লিয়াসে চলে যাবে, তো সেই নিউক্লিয়াসটা কি করবে দেখো, যে ইন্টারফেরন, এই দেখো যখন ভাইরাল ইনফেকশন হলো নিউক্লিয়াসের মধ্যে ইনফরমেশনটা গেল, দেন এই নিউক্লিয়াস থেকে তখন কি হবে, ইন্টারফেরন তৈরি হবে। ক্লিয়ার? যে দেখো ইন্টারফেরন তৈরি হয়ে গেল। ইন্টারফেরন ইটসেলফ কিন্তু কোনো কাজ ডিস্ট্রয় করার কাজ করে না, সে কি করে দেখো। এখন আমরা দেখব যে এই যে আরেকটা যে হোস্ট সেল আছে,
এই হোস্ট সেলের মধ্যে এই যে দুটো দেখতে পাচ্ছ স্ট্রাকচার, এগুলো হচ্ছে ট্রান্সফেরিন ইন্টারফেরন রিসেপ্টর বলা হয়। এগুলো সেলের মধ্যে থাকে বাই বন্ড, হ্যাঁ, ট্রান্সফেরিন রিসেপ্টর থাকে। তো এইটা কি হবে দেখো, এই যে এই সেল থেকে দেখো এটা কিন্তু ইনফেক্টেড সেল, আর এটা কিন্তু এখনো ইনফেক্টেড হয়নি, নন ইনফেক্টেড। তো এটা যখন ইনফেক্টেড সেলটা থেকে ইনফেক্টেড সেলটাতে কিন্তু ইন্টারফেরন তৈরি হয়ে গেল। তো এই ইন্টারফেরনটা কি হবে, এই ইনফেক্টেড সেল থেকে বাইরে বের হয়ে যাবে। বাইরে বের হয়ে কি হবে, এই যে এর অ্যাডজাসেন্ট বা এর পাশাপাশি যে সেলটা আছে এই সেলের মধ্যে আবার দেখো ইন্টারফেরন বাইন্ডস টু রিসেপ্টর, এখানে ইন্টারফেরন বাইন্ডের জন্য রিসেপ্টর আছে। এই ইন্টারফেরনটা এই যে এই রিসেপ্টরের সাথে বাইন্ড হবে। বাইন্ড হওয়ার পরে কি হবে, সে কিন্তু দেখো যে সিগন্যাল টু নিউক্লিয়াস, এরপর যে আরেকটা হোস্ট সেল, দেখো এটা কিন্তু এখনো নন ইনফেক্টেড আছে, তাহলে এই নন ইনফেক্টেড হোস্ট সেলের মধ্যে সে নিউক্লিয়াসের মধ্যে একটা সিগন্যাল পাঠাবে, দেখো সিগন্যাল টু নিউক্লিয়াস, হ্যাঁ। তো এই সিগন্যালটা যখন পাঠাবে সে, তখন এই নন ইনফেক্টেড সেলটা কি করবে দেখো, অ্যান্টিভাইরাল প্রোটিন, এই নন ইনফেক্টেড সেলটা তখন নিজের মধ্যে অ্যান্টিভাইরাল, ঠিক আছে, তার মানে কি এটা অ্যান্টিভাইরাল, তার মানে ভাইরাসের এগেইনস্টে কাজ করবে, হ্যাঁ। তাহলে অ্যান্টিভাইরাল প্রোটিন কিন্তু তৈরি হয়ে গেল এই হোস্ট সেলে, এটা কিন্তু এখনো নন ইনফেক্টেড আছে, ঠিক আছে। এরপরে দেখো কি হবে, তাহলে সেকেন্ড স্টেপে যে এখান থেকে এই যে ইনফেক্টেড সেলটা আছে, ইনফেক্টেড সেলের মধ্যে তো ভাইরাস রেপ্লিকেশন করবে, রেপ্লিকেশন করার পরে কি করবে সে, তার পার্শ্ববর্তী যে সেল থাকবে সেই সেলকে অ্যাটাক করার চেষ্টা করবে। তো এই যে নিউ ভাইরাল পার্টিকেল যখন এই ইনফেক্টেড সেল থেকে বের হয়ে এর অ্যাডজাসেন্ট যে সেল আছে সেই সেলকে অ্যাটাক করতে যাবে, দেখো তার মানে কি সে এই সেলটাকে অ্যাটাক করবে, তখন এই যে ভাইরাল অ্যাফেক্টিং অ্যানাদার সেল। কিন্তু দেখো এই সেলটাকে যখন এই ভাইরাসটা অ্যাটাক করবে, তাহলে এখানে কি হবে, এই ভাইরাসটা কি এই সেলটাকে অ্যাটাক করতে পারবে? না ম্যাম। পারবে না, কারণ কি দেখো এখানে কিন্তু অলরেডি অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি হয়ে গেছে, ক্লিয়ার? তার মানে যখন এই ভাইরাসটা এই এই আরেকটা সেলকে অ্যাটাক করতে যাবে, এখানে অলরেডি অ্যান্টিভাইরাল প্রোটিনটা তৈরি আছে, তাহলে যখন এই ভাইরাসটা এই হোস্ট সেলকে, নতুন আরেকটা হোস্ট সেলকে সে ইনফেক্ট করতে যাবে, তখন এই অ্যান্টিভাইরাল প্রোটিন এই ভাইরাসটাকে ডিস্ট্রয় করে দিবে। তার মানে আমরা এখানে ইন্টারফেরনের কাজটা বুঝতে পারলাম, যে ইন্টারফেরনের কাজটা কিন্তু দেখো যে সে একটা সিগন্যাল পাঠাচ্ছে, যে সিগন্যালের কারণে এই যে নিউক্লিয়াস বা হোস্ট সেল সে বুঝতে পারছে যে আমার আশেপাশে গিয়ে ভাইরাস ইনফেকশন হয়েছে, তাই না, ভাইরাস ইনফেকশন হয়েছে, তো আমাকে রেডি থাকতে হবে। তো এই জন্য সে অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি করে নিজে রেডি হয়ে আছে যে ভাইরাস আসুক, তারপরে সে কি ভাইরাসকে ডিস্ট্রয় করে দিবে। ক্লিয়ার? জি ম্যাম। কারো বুঝতে বাকি আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো ইন্টারফেরন কিন্তু এটা মেডিসিন হিসেবে ইউজ করা হয়, কারণ কি দেখো এটা কিন্তু সিগন্যাল পাঠায়। তো এটা যদি কারো বডিতে এরকম হতে পারে যে ল্যাকিংস থাকতে পারে, ইমিউন সিস্টেমে যদি ল্যাকিংস থাকে, ইন্টারফেরন কম তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে ইন্টারফেরন একটা মেডিসিন হিসেবে ইউজ করা হয়। তার মানে কি দেখো ইন্টারফেরন এই কম্পোনেন্টটা যখন সায়েন্টিস্টরা সিক্রেট করছে, মানে সেরাম থেকে আলাদা করছে, তারপরে এটার যে প্রপার্টিস আছে, এটা কিভাবে কাজ করছে সেটা করেছে, আবার এটা কি মেডিসিন হিসেবে ইউজ করা যায় সেটাও কাজ করেছে। তার মানে কি আমাদেরও অনেক কিছু করার সুযোগ আছে, যে ব্লাড এরকম আরো অনেক কম্পোনেন্ট থাকতে পারে যেগুলো মেডিসিন, যেগুলো কাজ এখন পর্যন্ত হয়তো আইডেন্টিফাইড হয়নি, যেগুলো আইডেন্টিফাইড করা সম্ভব, বা আরো অনেক ফার্দার রিসার্চ বলো, আরো বিভিন্ন ধরনের আরো অনেক কাজ করার সুযোগ থাকতে পারে, যেগুলো আমাদেরকে ইমিউনিটিতে হেল্প করবে, বোথ ফিশ অ্যান্ড হিউম্যান। আমাদের কি সময় শেষ হয়ে যাচ্ছে নাকি? দুটা পড়তে যদি সময় চলে যায়। আচ্ছা নেক্সট ক্লাস আছে? জি ম্যাম। কয়টায়? 11:10 না? 10 মিনিট।
ঠিক আছে, আর একটা মনে হয় পড়তে পারবো আমরা, আর বেশি পড়তে পারবো না আজকে। আমরা একটা পড়লাম শুধু, গ্রোথ ইনহিবিটর, ট্রান্সফেরিন, ইন্টারফেরন। এরপর আছে কি, এরপর আমরা পড়বো লাইসিন। লাইসিন কি করে দেখুন, এর নাম কি, লাইসিন বা লাইসিস, লাইসিস থেকে লাইসিন। লাইসিস কি করে, তার মানে কি প্যাথোজেনকে লাইসিস করে দিবে বা ডিস্ট্রয় করে দিবে এই এনজাইম গুলো। এখানে দুটো কম্পোনেন্ট আমরা পড়বো, একটা হচ্ছে লাইসোজাইম আর একটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা যদি লাইসোজাইম দেখি, লাইসোজাইম তোমাদের মনে হয় পরিচিত, নামটা তোমরা আগে জেনেছো যে এটা ব্যাকটেরিওলাইটিক এনজাইম একটা, যে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দিতে পারে। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের, আমরা আগে দেখেছিলাম যে মিউকাসের মধ্যে থাকে লাইসোজাইম, আবার তোমার সেরামের মধ্যে তো আছেই, আবার এই তো সেরাম, মিউকাস, তারপর ওভাতেও, ওভামেও অনেক সময় থাকে লাইসোজাইমটা। তো এটা কি কিভাবে কাজ করে, এটার মেকানিজমটা হচ্ছে তোমার হাইড্রোলাইজেশন। ঠিক আছে, যে ব্যাকটেরিয়া তোমরা দেখবা যে জানো তোমরা এটা, যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, যে বিভিন্ন ধরনের পেপটাইডোগ্লাইকেন থাকে সেল ওয়ালে, দেখা যায় যে মাঝের যেটা পেপটাইডোগ্লাইকেন সেল ওয়াল থাকে, তারপর ইনার লেয়ার, আউটার লেয়ার, তাই না, পলিস্যাকারাইড থাকে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে, কি থাকে পলিস্যাকারাইড আর হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। তাহলে এই যে পেপটাইডোগ্লাইকেনের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে লাইসিস করে দিতে পারে কি লাইসোজাইম। দেখা যাচ্ছে ফিগারটা, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, দেখো যে ব্যাকটেরিয়া কিন্তু এই যে পেপটাইডোগ্লাইকেন যে লেয়ার, এই দেখো মাঝখানে, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালের স্ট্রাকচার। সেল ওয়ালকে যদি দুভাগে ভাগ করা যায়, একটা দেখছি আমরা আউটার মেমব্রেন, একটা হচ্ছে ইনার মেমব্রেন। আউটার এর ইনারের মাঝখানে আছে হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার, আর আউটার লেয়ারে কি কি আছে, পলিস্যাকারাইড আছে, তারপর লিপিড আছে, তারপর ফসফোলিপিড আছে, এগুলো তোমরা জানো। তাহলে আর কি করে লাইসোজাইম কি করে, যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালের যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার আছে, সেই লেয়ারটাকে সে লাইসিস করে দেয়। লাইসিস করে দিলে, কারণ কি সেল ওয়ালটা যদি ডিনেচার্ড হয়ে যায় বা ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে কি আলটিমেটলি ব্যাকটেরিয়া আর সার্ভাইভ করতে পারবে না। এটা আরেকটু মাইক্রোস্কোপিক ভিউ যদি আমরা দেখি, যে বিভিন্ন ধরনের পলিস্যাকারাইড, এটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, যে পলিস্যাকারাইড গুলো একটা মানে ইউনিট হিসেবে ইউজ করছে। তো এই যে কি করে, যে পলিস্যাকারাইডের যে বিভিন্ন বন্ড গুলো আছে, যে এই যে বন্ড গুলোকে ভেঙে দেয় লাইসোজাইম। ঠিক আছে, যে পলিস্যাকারাইডের মধ্যে যে বন্ড গুলো ভেঙে দেয়। আবার তোমার এই যে সেল, যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারে সে যে নিজে এখানে এভাবে ইনপুট হয়ে ডিস্ট্রয় করে দিতে পারে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত, আমরা মনে হয় আর আগাতে পারছি না, সময় নেই আমাদের। নেক্সট দিন আমরা কমপ্লিমেন্ট থেকে শুরু করব।